বিয়ের পর মেয়েদের যখন আলাদা করে একটি সংসার হয়ে যায় তখন সেই মেয়েটি বাবার বাড়িতে হয়ে যায় মেহমান। অথচ একটা সময় এই মেয়েটি বাবার রাজকন্যা ছিল, কিন্তু বিয়ের পর যখন সে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে বাবার বাড়িতে গিয়ে সে মেহমান হিসেবে স্থান পায়। তেমনি আমার গল্পটাও একই রকম। এই তো দেখছেন এত সুন্দর বাসাটা, যদিও এখন অগুছানো হয়ে আছে। আজকে পুরো বাসাটা আমি ডিপ ক্লিন করব। যাই হোক, যেটা বলছিলাম, আমার এই সুন্দর সংসারটা যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই বুঝতে পারলাম আমার বাবার বাড়িটা আমার জন্য একটি অতিথির আশ্রয়স্থান হয়ে গিয়েছে। আর তার একটি ছোট্ট উদাহরণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন যাবৎ আমার বিয়ের পরে যখন বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম তখন থেকেই দেখতে লাগলাম আমার মা আমার সাথে কেমন যেন অতিথির সাথে যেমন আপ্যায়ন করে, সুন্দর করে ব্যবহার করে, তেমন করে আচরণ করতে লাগলো। কিংবা আমার বোনকেও দেখলাম আমার কাছ থেকে কেমন দূরে দূরে থাকলো, যেন আমি মেহমান হিসেবে তাদের কাছে গিয়েছি। কিন্তু একটা সময় তো আমি এবারই একটা মেয়ে ছিলাম। ঠিক তেমনই আমি কিন্তু আমার বাবার যখন রাজকন্যা ছিলাম তখন বাবার সব কাপড় চোপড় কিংবা ঘরের কাজকর্ম আমি খুব সুন্দর করেই করতাম, যতটুকু আমার সামর্থ্য হতো। যদিও বিয়ের আগেও আমি আমার বাবার বাড়িতে খুব বেশি কাজ করতে পারতাম না, সেটা আরেকদিনই বলবো এই কাহিনিটা। যাই হোক, লাস্টবার যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমার বাবার কতগুলো শার্ট প্যান্ট দেখি ময়লা হয়ে আছে। তাই আমি ভাবলাম এগুলো প্রতিবারের মতো আমি এবার ধুয়ে দিই। যেহেতু আগে যখন মূলত বিয়ের আগে যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন এগুলো আমিই ধুয়ে দিতাম বেশিরভাগ সময়ে। আমার আম্মু বেশি একটা ধুতো না। কিন্তু এবার যখন আমি আব্বুর কাপড়গুলো নিলাম ধোয়ার জন্য তখন আমার মা হাত থেকে টেনে কাপড়গুলো নিয়ে গেল, বলতে লাগলো আমিই ধুয়ে নিব, তোর ধুতে হবে না। তারপর বললাম কেন, আমি ধুলে সমস্যা কী? কিন্তু আমার মা কোনোভাবেই দিবে না, আমাকে ওই বাড়ির কাজ করতেই দিবে না। বাড়িটা তো এখন আমার আর নিজের রইল না, কারণ আমার তো বিয়ে হয়ে গিয়েছে, আমি তো পর হয়ে গিয়েছি। তো এমন আরও অনেক দুঃখ কষ্ট নিয়ে নিজের সংসারে একাই রাজত্ব করছি। যতটুকুই আছে তাতে আমি আলহামদুলিল্লাহ। এই তো দেখছেন ফার্নিচারগুলো একদমই ময়লা হয়ে গিয়েছে, তাই আজকে আমি ডিপ ক্লিন করব। তার জন্য একটি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে উপরের ধুলোগুলো পরিষ্কার করে নিলাম। তারপর একটু আটার দলা, অর্থাৎ সামান্য একটু আটা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তারপর এটা খুব ভালোভাবে ফার্নিচারগুলোর উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে ময়লাগুলো তুলে নিচ্ছি এবং কিছুটা তেল এবং ফার্নিচার পরিষ্কার করার যে পানিটা, মাথার তেল ইউজ করেছি অর্থাৎ নারকেল তেল, আর ফার্নিচার পরিষ্কার করার যে পানিটা সেটা মিক্সড করে ব্রাশ দিয়ে ডলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদমই নতুনের মতো চকচক করছে। তো ফার্নিচার চকচক করার এই টেকনিকটা কিন্তু আমার এই গল্পটার সাথে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারাও চাইলে এই টেকনিকটা বাসায় ফলো করতে পারেন, তাহলে আপনাদের ফার্নিচারগুলো একদমই নতুনের মতো চকচক হয়ে যাবে। এমনই নিত্য নতুন বিভিন্ন টিপস এবং আমার দুঃখের গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিনিয়ত আমার গল্পগুলো আপনাদের সামনে চলে আসে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নেবেন।